সুপ্রভাত বন্ধুরা। আজ 5 জুলাই শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। ইসরায়েলি হামলায় প্যালেস্তাইনের গাজায় অবস্থিত ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন মারওয়ান। এই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জেরম পাওয়েলকে এখনই পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, অনেক দেরি হয়ে গেছে, অবিলম্বে পদত্যাগ করা উচিত। ট্রাম্পের হাত ধরেই ফেডারেল রিজার্ভের প্রধান হন পাওয়েল। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে পাওয়েলকে নিযুক্ত করেছিলেন ট্রাম্প। এরপর থেকে সুদের হার না কমানো নিয়ে ট্রাম্প বারবার পাওয়েলের সমালোচনা করে আসছেন। তবে পাওয়েলকে পদচ্যুত করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে আছে কিনা তা স্পষ্ট নয়। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানে যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা, এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একই রকমের হামলা হিরোশিমার ওপর চালিয়েছিল আমেরিকা। ট্রাম্পের এমন মন্তব্যে কটাক্ষ করলেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই। তিনি বলেন, ট্রাম্প পারমাণবিক বোমা হামলার ভয়াবহতা বোঝেন না। হামলার এমন পদ্ধতি ব্যবহার করলে প্রাণ হারাতে হয় অসংখ্য নির্দোষ নাগরিককে। সংকটে পড়তে পারে গোটা মানবজাতি। তার মতে ট্রাম্পের একবার ওই হিরোশিমা শহরটি ঘুরে যাওয়া উচিত, তবে তিনি বুঝবেন পারমাণবিক হামলার ফল কী হয়। সদ্য সমাপ্ত কোয়াডের বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই প্রথম স্পষ্ট ভাষায় চীনের একাধিপত্যবাদের বিরুদ্ধে কৌশলপত্র প্রকাশ করা হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কোয়াডের এই প্রয়াসকে মাথায় রেখে এও বলা হচ্ছে, সার্বিক রাজনীতিতে চীনের প্রত্যাবর্তন ঘটছে নিশ্চিতভাবে। কোভিড শুরু হওয়ার পর থেকে বছর চারেক আভ্যন্তরীণ এবং কূটনৈতিক যে সংকটে ভুগছে শি জিনপিংয়ের চীন, তা ক্রমশ লঘু হচ্ছে। এবারের কোয়াড শীর্ষ পর্যায়ের বৈঠকে আয়োজক দেশ হিসেবে ভারতের কাছে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের। দলাই লামার উত্তরসূরি নির্বাচনের সিদ্ধান্ত একমাত্র তিনিই নিতে পারেন। এই সিদ্ধান্তে চীনা হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে আজ একথা জানিয়েছে নয়াদিল্লি। দীর্ঘদিন নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা সম্প্রতি তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে। আগামী 6 জুলাই তার 90তম জন্মদিন। তার মৃত্যুর পরেও যাতে 600 বছর এই ঐতিহ্যবাহী প্রথা থেমে না যায়, তার জন্য সক্রিয় হয়েছেন তিনি। কিন্তু এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চাইছিল চীন। তবে সেক্ষেত্রে বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন দলাই লামা। তিনি জানান, তার উত্তরসূরি নির্বাচনে ভারত বা চীন কারো হস্তক্ষেপ বরদাস্ত করবে না। জুরিখে অবস্থিত তার গাহাডেন ফোডাং ট্রাস্ট। আসছি দেশের খবরে। দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন যশবন্ত বর্মার বাড়ি থেকে বস্তা ভর্তি নগদ উদ্ধার হয়েছিল। সেই সূত্রে বিচারপতি যশবন্ত বর্মাকে অপসারণের জন্য আইনমাফিক তদন্ত কমিটি তৈরি হবে। আগামী 21 জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশনে বিচারপতি বর্মাকে ইমপিচমেন্ট বা অপসারণের প্রস্তাব আসবে। তার জন্য আগামী সপ্তাহে শাসক ও বিরোধী দলের সই সংগ্রহ করা শুরু হবে। তার আগে লোকসভা না রাজ্যসভা কোথায় এই প্রস্তাব আসবে তা ঠিক করা হবে। অপারেশন সিঁদুরের সময়ে আকাশপথে পাকিস্তানের হামলা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা নিয়েছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুর আক্রমণ প্রতিহত করার এই ভ্রাম্যমাণ ব্যবস্থা তৈরি করেছে ভারতেরই প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। সিঁদুরের সাফল্যের পর সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করল ব্রাজিল সরকার। খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ল 60 জন পড়ুয়া। গুজরাটের একটি আবাসিক স্কুলে এই ঘটনা ঘটেছে। অসুস্থ ছাত্রদের মধ্যে 12 জনের পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। তাদেরকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দহর জেলার মন্দর লুখারিয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, খাবার খাওয়ার পরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। পেটে ব্যথা, বমি, এমনকি অচেতন হয়ে পড়ে অনেক পড়ুয়া।
চূড়ান্ত পর্বে আলোচনা চলছে ওয়াশিংটন এবং দিল্লির মধ্যে। আগামী 48 ঘন্টার মধ্যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে পারে ভারতের, কিন্তু এই চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে কিছু মতবিরোধ থাকায় চুক্তিটি এখনই স্বাক্ষর হচ্ছে না। যদিও এই আপত্তি মেটাবার জন্য দুই পক্ষ লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে চীনের সঙ্গে এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছে আমেরিকা। গুজরাট ও পাঞ্জাবের উপনির্বাচনে ভালো ফল করার পর এবার বিহারের রাজনীতিতে একাই পা রাখছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। গুজরাটের গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন বিহারের নির্বাচনে একাই লড়বে আপ। তিনি এও বলেছেন বিরোধীদের ইন্ডিয়া ব্লকের সঙ্গে তার দলের জোট কেবলমাত্র 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য ছিল। প্রসঙ্গত, এই বছরের শেষের দিকেই বিহার বিধানসভার নির্বাচন হবে। যে শ্রমকোড বাতিলের দাবিতে দেশ জুড়ে শ্রমিকেরা 9 জুলাই ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন, তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মডেল রাজ্য গুজরাটে কার্যত সেই কোড চালু করে দিল গুজরাট সরকার। 1 জুলাই নজিরবিহীন তৎপরতায় রাজ্য সরকার অর্ডিন্যান্স জারি করে দিনে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজের বিধান চালু করল। হিমাচল প্রদেশে একের পর এক মেঘভাঙা বৃষ্টি, হরপা বান ভূমিধসে কমপক্ষে 69 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ হয়েছেন 37 জন, 110 জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। অন্যদিকে কেন্দ্রীয় জল কমিশনের বন্যা সংক্রান্ত শুক্রবারের বুলেটিনে জানানো হয়েছে আসাম, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনা গত বছর বিতর্ক তৈরি করেছিল দেশ জুড়ে। দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ। এবার সামনে এলো নতুন দুর্নীতির অভিযোগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, জাতীয় চিকিৎসা কমিশন, দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলির বেশ কয়েকজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলতি সপ্তাহে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। তাতে অভিযোগ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রক এবং এমএমসির অভিযুক্ত আধিকারিকরা মেডিকেল কলেজগুলির পরিদর্শন, স্বীকৃতি এবং লাইসেন্স পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পর্কিত গোপনীয় ফাইলগুলি বেআইনিভাবে দেখার সুযোগ করে দিয়েছিলেন কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। এখন রাজ্যের খবর। 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি সহ 9 জুলাই ধর্মঘটের সমর্থনে রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচিতে অংশ নিলেন রাজ্য সরকারি কর্মচারী থেকে শিক্ষক, শিক্ষাকর্মী সহ সকলে। এদিন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চলে পেন ডাউন কর্মসূচি। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে 27 জুন। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 27 জুন সুপ্রিম কোর্টে জানানো হয়েছে তাদের বকেয়া ডিএর 25% দেওয়ার জন্য আরও 6 মাস সময় দেওয়ার। সরকারের এই আচরণে বিরোধিতা করে সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সহ বিভিন্ন রাজ্য সরকার কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে এই পেন ডাউন কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। দুটো এফআইআর করার পরেও গ্রেফতার নন বেবি। তৃণমূল নেত্রীর শাস্তি চেয়ে মমতাকে খোলা চিঠি খড়গপুরের বাম নেতার স্ত্রীর। প্রসঙ্গত, গত সোমবার বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে একটি দোকানে ঢুকে গিয়েছিলেন ওই প্রবীণ ব্যক্তি। সেখান থেকে তাকে টেনে বার করে এনে রাস্তায় ফেলে মারধর করা হয়। তাও গ্রেপ্তার হলেন না কেন তৃণমূল নেত্রী? এই প্রশ্ন তুলে এবং বেবির শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে খোলা চিঠি দিলেন প্রহিত প্রবীণ বাম নেতা অনিল দাস ওরফে ভীমের স্ত্রী সুস্মিতা দাস। তার আবেদন নিরপেক্ষভাবে যেন তার স্বামীর ওপর আক্রমণের ঘটনায় ব্যবস্থা নেয় পুলিশ। অন্যদিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়া অনিল। তৃণমূলের নেতা চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে চিকিৎসক আন্দোলনের নেতা ডাক্তার উৎপল ব্যানার্জি বলেছেন, তুচ্ছ কারণে অতি সক্রিয়তা দেখাচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল, যার পিছনে রয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। রয়েছে আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে হত্যার ঘটনাও। ভুয়ো ডিগ্রি ব্যবহার করেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু সেন। সেই অভিযোগে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করেছেন তৃণমূলের এই নেতা। আগামী সোমবার শান্তনু সেনের দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস বা AHSD।
শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল এক ব্যক্তির দেহ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আর একজন। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, ভেঙে পড়েছে দেওয়াল। আতঙ্কে রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ঝলসে যাওয়া একটি দেহ। ওই বাড়ি থেকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন আরও এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি তার নাম তুফান চৌধুরী। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই বাড়িতে বোমা তৈরি চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। তদন্তে নেমেছে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। শেষে খেলার খবর। চতুর্থ রাউন্ডে আলকারাজ টানা 3বার উইম্বলডন জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন কার্লোস আলকারাজ। জার্মানির ইয়ান লেনার্ড স্টুফের বিরুদ্ধে 4 সেট লড়াই করে চতুর্থ রাউন্ডে উঠলেন। ফল 6-1। জাগ্রেবে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন গুকেশ। কয়েক সপ্তাহ আগে নরওয়ে দাবায় ভারতীয় কিশোরের কাছে ক্লাসিক্যাল ফরম্যাটে হেরে যাওয়ার পর এবার জাগ্রেবে সুপার ইউনাইটেড র্যাপিড এবং ব্লিটজ ক্রোয়েশিয়া 2025-এ একটি দ্রুত খেলায় নরওয়েজিয়ানদের পরাজয় ঘটেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।